আমার নাম খুশি, কিন্তু আমার জীবনে একটুও খুশি ছিল না। আমার সবসময় মনে হতো হাসি এবং খুশির মতো শব্দগুলো যেন আমার জীবন থেকে কোথাও হারিয়ে গেছে। ওরে পোড়া কপালি, কবে তুই আমাদের পিছন ছাড়বি? না জানি কতদিন তোর এই অপয়া মুখ আমাদের দেখতে হবে। আমার কাকিমা ঘৃণা ভরে চিৎকার করে বললেন। আমি আমার চোখের জল মুছলাম আর মনে মনে ভাবলাম, আমার ভাগ্যে কি এসবই লেখা ছিল? কেন আমার বাবা-মা আমাকে ছেড়ে চলে গেলেন? যদি তারা যেতেনই, তাহলে অন্তত আমাকে এমন কারো হাতে দিয়ে যেতেন যে আমার খেয়াল রাখত। এই বাড়িতে ছোটবেলা থেকেই আমার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। আমি সবসময় কাঁদতাম আর প্রার্থনা করতাম, মরার আগে বাবা-মা কেন আমাকে তাদের সাথে নিয়ে গেলেন না? আমি আমার বাবাকে দেখিনি, কারণ আমার জন্মের ২ মাস আগে তিনি ক্যান্সারে মারা যান। বাবার মৃত্যুতে মা খুব ভেঙে পড়েছিলেন, আর আমার যখন জন্ম হয় তখন আমার ডেলিভারির সময় আমার মায়েরও মৃত্যু হয়। আমাদের আত্মীয় থাকার মধ্যে একমাত্র আমার কাকা ছিল। তাই বাবা-মা দুজনেই মারা গেলে লোকেরা বলল, এই বাচ্চাটার দায়িত্ব এখন আপনাকে নিতে হবে, কারণ আপনিই এর একমাত্র রক্তের আত্মীয়। ব্যাস তখন থেকে আমি আমার সেই কাকিমার কোলে চোখ খুললাম যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করত। কাকিমা আমাকে কখনোই ভালোবাসেননি, যদিও আমি সব সময় তার কাছ থেকে ভালোবাসার আশা করে গেছি। এই বাড়িতে সবার মুখে একটাই কথা লেগে থাকতো যে আমি অপয়া, জন্মানোর আগেই নিজের বাবা-মাকে খেয়ে ফেলেছি। কাকা বলতেন, যেদিন থেকে ও জন্মেছে সেদিন থেকেই আমাদের বাড়িরও সুখ শান্তি খেয়ে ফেলেছে। আসলে আমার কাকা একজন ইলেকট্রিশিয়ান, আর তার নিজের একটা দোকান ছিল, যা থেকে তিনি ভালোই রোজগার করতেন। কিন্তু যেদিন আমার জন্ম হয় সেদিনই দোকানে শর্ট সার্কিট হয় আর তার পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানের জিনিসপত্র পুড়ে যাওয়ায় তার অনেক ক্ষতি হয়েছিল। তারপরে আর কখনো তিনি তার কাজে ততটা লাভ করতে পারেননি যতটা আগে হতো। সময় কাটতে লাগলো। ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম। আমার কাকার একটা ছেলে আর একটা মেয়ে ছিল। আমি সবসময় কাকা কাকিমাকে তাদের ছেলে মেয়েকে ভালোবাসতে দেখতাম, আর নিজের বাবা মায়ের অভাব অনুভব করতাম। এই বাড়ির সব কাজ আমাকে দিয়ে করানো হতো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সবার কটু কথা শুনে আসছি। তাই নিজের ইচ্ছাগুলোকে নিজের মনে চেপে রেখে এখন আমি ধৈর্য ধরতে শিখে গেছি। এমন নয় যে এই বাড়িতে আমি খাবার পেতাম না, বা পরার কাপড় পেতাম না, বা স্কুলে পাঠানো হতো না। আমি খাবার তখনই পেতাম যখন সবার খাওয়া হয়ে যেত। যে খাবার বাঁচত সেটাই খাওয়ার অনুমতি ছিল আমার। কাপড়ও পরতে দেওয়া হতো, তবে নতুন নয়, পুরনো। আমার কাকার মেয়ে নিতার কাপড় যখন পূরণ হতো তখন কাকিমা আমাকে সেগুলো দিয়ে দিতেন। আর স্কুলেও পাঠানো হতো, কিন্তু সবার মতো প্রাইভেট স্কুলে না, সরকারি স্কুলে। এত কিছু যা আমার সাথে হতো তা শুধু লোক দেখানোর জন্য, যাতে কেউ এই কথা বলতে না পারে যে তারা এই মেয়েটার লালন পালন ঠিকভাবে করছে না। আমার নিজের ভাগ্যের জন্য কাঁদতে ইচ্ছা করত, কিন্তু আমি নিজেকে সামলে নিতাম, কেননা আমার কান্না দেখার মতো কেউ এই পৃথিবীতে ছিল না। কেউ আমাকে ভালোবাসত না। সারা জীবন কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাই থেকে গেছে। একদিন আমি সবার জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম। তখনই নিতা আমাকে জোরে জোরে ডাকতে শুরু করল। আমি সব কাজ ফেলে তার ঘরের দিকে ছুটে গেলাম। এই বাড়িতে এমনিতেই আমাকে চাকর ভাবা হতো, যার যেমন ইচ্ছা আমার সাথে কথা বলতো। কাকার ছেলে রোহনের ব্যবহার তো খুবই খারাপ ছিল। সে তার সব কাজ আমাকে দিয়েই করাতো। আমি যেই নিতার ঘরে গেলাম, সে চিৎকার করে বলতে লাগলো, আমি তোকে বলেছিলাম না আমার জন্য নাস্তা তৈরি করে দিতে? আমার কলেজের দেরি হচ্ছে, যা গিয়ে তাড়াতাড়ি করে আমার জন্য নাস্তা নিয়ে আয়। আমি আমার হাতের আঙুল মোড়াতে মোড়াতে বললাম, সরি, আমি ভুলে গিয়েছিলাম। আসলে কাকিমা আমাকে মুড়ি মাখাতে বলেছিলেন, তাই তার মুড়ি মাখাতে ব্যস্ত হয়ে গেছিলাম। তোমার জন্য ৫ মিনিটের মধ্যে নাস্তা নিয়ে আসছি, বলে আমি তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে ছুটে গেলাম। তখনই রোহন তার জামা প্যান্ট নিয়ে রান্নাঘরের দিকে এলো, আর এসে বলল, খুশি, তাড়াতাড়ি করে আমার জামা প্যান্ট আয়রন করে দে। আমি বললাম, কিন্তু আমি তো এখন নিতা দিদির জন্য নাস্তা বানাচ্ছি। সে বলতে লাগলো, ওর কাজ ছেড়ে আগে আমার কাজ কর। আমি মুড়ি মাখালাম আর তাড়াতাড়ি করে রোহনের কাজ করার জন্য চলে গেলাম। কিছুক্ষণ পরে আবার নিতার চিৎকার করার আওয়াজ এলো, কোথায় মল্লি, নাস্তা নিয়ে আসবি নাকি? আমি তাড়াতাড়ি করে রোহনের জামাকাপড় আয়রন করে তাকে তার জামাকাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেলাম। আমি তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে নিতার ঘরে দিতে গেলাম।
নিতা তো রাগে গজগজ করছিল। সে চিৎকার করে বলল, কোথায় ছিলি? সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি। তোর বেলা অবধি ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে সে তার হাতের বইটা দিয়ে আমার মাথায় মেরেছিল। আমার খারাপ লাগলেও এখন আমি এই সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছি। বাইরে বেরিয়ে রান্নাঘরে এলে কাকিমা বললেন, তুই তো খুব অলস হয়ে গেছিস, কোনো কাজ সময় মতো করিস না। তোর জন্য আমার বাচ্চাদের দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, সরি কাকিমা, কাল থেকে সব কাজ সময় মতো করব। তারপরে আমি তাড়াতাড়ি আমার ঘরে ফিরে এলাম। আর দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে নাস্তা না করেই স্কুলের জন্য রওনা হয়ে গেলাম। রোজ আমাকে এই সমস্যায় পড়তে হতো। তারপরে যখন আমি হাঁপাতে হাঁপাতে স্কুলে পৌঁছতাম, তখন সেখানেও শিক্ষকের বকুনি খেতাম। তিনি পুরো ক্লাসের সামনে আমাকে বকতেন, আর আমাকে খুব লজ্জিত হতে হতো। স্কুল থেকে ফিরে রাতের বেলা আবার সবার জন্য রান্না করতে হতো। এই সমস্ত কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু আমি চাইলেও বিশ্রাম করতে পারতাম না। পাড়ার লোকেরা আমার উপরে করুণা দেখাতো, কিন্তু তারাই আবার আমার কাকা কাকিমার প্রশংসা করত যে তারা এই মা বাপ হারা মেয়েটাকে মানুষ করেছে। বাড়ির ভেতরে কি হতো তা সবাই জানত না। আমি সরকারি স্কুলে পড়লেও পড়াশোনায় নিতা এবং রোহনের থেকে অনেক ভালো ছিলাম। কাকা চাইতেন আমার বিয়ে আগে হোক, যাতে আমি তাদের বাড়ি থেকে চলে যাই, এবং তারপরে তিনি তার মেয়ে নিতার বিয়ে খুব ধুমধাম করে দেবেন। কিন্তু কাকিমা তাকে বোঝাতো যে তুমি যদি খুশির বিয়ে আগে দাও, তাহলে নিতার বিয়েতে ঘরের কাজকর্ম কে করবে? তাই নিতার বিয়ে আগে দিয়ে তারপরে খুশির বিয়ের কথা ভাববে। তাই এখন তারা যত তাড়াতাড়ি সম্ভব নিতার বিয়ে দিতে চাইতেন। কিন্তু আমি নিতার থেকে দেখতে ভালো, তাই ২-৩ বার তার সম্বন্ধ ভেঙে যায়। এখন যদি তারা আমাকে পছন্দ করে আর নিতাকে প্রত্যাখ্যান করে, এতে আমার কি ভুল ছিল? কিন্তু এইসব ঘটনার পরে তো কাকিমা সিদ্ধান্তই নিয়ে নিলেন যে তিনি কখনোই আমাকে ভালো পরিবারে বিয়ে দেবেন না। তার বক্তব্য ছিল, আমি খুশির বিয়ে এমন পরিবারে দেব যাতে ও কখনোই সুখী হতে না পারে। সময় এভাবেই কেটে যাচ্ছিল, আর অবশেষে একদিন নিতার সম্বন্ধ ঠিক হয়ে গেল। ছেলে ভালো এবং ধনী পরিবারের। এবার নিতা খুব সাবধান ছিল। সে তার মাকে বলে দিয়েছিল যে ছেলের বাড়ির লোকেদের সামনে খুশির ছায়াও যেন না পড়ে। আমার তো এমনিতেও তাদের সামনে যাওয়ার কোনো শখ ছিল না, কিন্তু এবার কাকিমা তার মনের শান্তির জন্য আমাকে ঘরে বন্ধ করে দিয়েছিলেন। নিতার বিয়ে ৬ মাস পরে ঠিক হয়েছিল, কিন্তু এই সময়ের মধ্যে ছেলেপক্ষ জানতই না যে এই বাড়িতে খুশি নামের কোনো মেয়েও থাকে। যাই হোক, নিতার বিয়ের দিন এসে গেল। বিয়েতে সবাই খুব খুশি ছিল, কিন্তু আমার কোনো রকম আনন্দ হচ্ছিল না। কেননা আমি বাড়ির সমস্ত কাজ করতে এত ব্যস্ত ছিলাম যে কখন কি হচ্ছে কিছুই জানতে পারিনি। নিতা শ্বশুরবাড়ি চলে গেল, কিন্তু আমার সবচেয়ে বেশি দুঃখ এই জন্য হয়েছিল যে আমার মায়ের সমস্ত গহনা কাকিমা নিতাকে তার বিয়েতে দিয়ে দিল। আমার মায়ের গহনাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাই আমি নিতার বিয়ের দিন খুব কেঁদেছিলাম। বিয়ের কয়েকদিন পরেই আমাদের আশেপাশের লোকেরা কাকিমাকে বলতে লাগলেন যে নিতার বিয়ে তো হয়ে গেল, এখন তোমরা খুশির বিয়ে কবে দিচ্ছ? কাকিমা বলতেন, আমরা ওর জন্য ছেলে দেখছি, খুব তাড়াতাড়ি ওরও বিয়ে দিয়ে দেব। যদিও আমার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু কাকিমার জেদ ছিল যে তিনি আমার বিয়ে কোনো ভালো বাড়িতে দেবেন না, তাই ভালো সম্বন্ধ এলেই তিনি নাকচ করে দিতেন। আমি সবসময় এটাই ভাবতাম যে এই বাড়িতে তো কখনো ভালোবাসা পেলাম না, কিন্তু শ্বশুর বাড়িতে তো নিশ্চয়ই পাব। কিন্তু তারপরে এমন একটা সম্বন্ধে কাকিমা হ্যাঁ করে দিলেন যে আমি অবাক হয়ে গেলাম, আর আমার চোখে জল এসে গেল। কেননা যার সাথে আমার সম্বন্ধ ঠিক করা হয়েছে সে একজন সামান্য চাকর, লোকেদের বাড়িতে কাজ করে। নিতার বিয়ে যেরকম ধুমধাম করে আর ধনী পরিবারে হয়েছিল, আমিও তেমনই বিয়ের স্বপ্ন দেখতাম, কিন্তু আমি জানতাম না যে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি নিজের চোখের জল মুছলাম আর ভাবলাম একবার কাকা কাকিমার সঙ্গে কথা বলা উচিত, যাতে তারা আমার বিয়ে এমন মানুষের সাথে না দেন। কিন্তু যখন আমি তাদের সাথে এই ব্যাপারে কথা বললাম, তখন তারা আমার উপরে চিৎকার করতে শুরু করে দিলেন আর বললেন, তোর সাহস কি করে হলো নিজের সম্বন্ধের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার? ভালো মেয়েরা এই ধরনের কাজ করে না। তাহলে কি তুই অন্য কাউকে পছন্দ করিস? আমি কাকিমাকে বললাম, না কাকিমা, এরকম কিছুই না, আমি কাউকেই পছন্দ করি না। আমি তো শুধু এটাই চাইতাম যে আপনারা আমার বিয়ে কোনো চাকরের সাথে দেবেন না। কাকিমা বললেন, তাহলে কোনো ভিখারির সাথে করিয়ে দিই, বল রাজি আছিস ভিখারিকে বিয়ে করতে? এই কথা শুনে
কাকা আর রোহন জোরে জোরে হাসতে লাগলো। আমি তাদের কাছে অনেক অনুরোধ করলাম, কিন্তু আমার অনুরোধে কোনো কাজ হলো না। প্রতিটি দিনের সাথে সাথে আমার চোখের জল ঝরছিল, আর আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম যে আমার ভাগ্যে এমন কেউ থাকুক যার কাছে আমি যেন সম্মান পাই, ইজ্জত পাই, যেটা আমি এই বাড়িতে কখনোই পাইনি। আমি চাইলেও নিজের জন্য কিছুই বলতে পারিনি, কারণ আমি জানতাম যদি আমি আওয়াজ তুলি তবে এরা আমার আওয়াজ দাবিয়ে দেবে। একদিন নিতা তার স্বামীর সাথে বাড়িতে এলো। তার এত সুন্দর কাপড় দেখে আমার মনেও আকাঙ্ক্ষা জেগেছিল যে আমিও যদি বিয়ের পরে এরকম সেজেগুজে থাকতে পারতাম। কিন্তু এই ভেবে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম যে এটা এমন একটা স্বপ্ন যেটা কখনোই পূরণ হবে না। আমার বিয়ে জোর করে একজন সাধারণ চাকরের সাথে করানো হচ্ছিল। এই বিয়েতে আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এখন আমি হেরে গিয়ে নিজের ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিলাম। তারপরে দেখতে দেখতে সেই দিনও এসে গেল যখন আমাকে জোর করে নববধূ সাজিয়ে দেওয়া হলো। প্রতিটি মেয়ের জন্য তার বিয়ে খুব স্পেশাল হয়, কিন্তু আমার বিয়ে আমাকে খুব কষ্ট দিচ্ছিল, কেননা এই বিয়েতে আমি খুশি ছিলাম না। কাকা কাকিমা পাড়ার লোকেদের বলেছিলেন যে খুশির বিয়ে গরিব ছেলের সাথে এই কারণে করাচ্ছে কেননা খুশি এটাই চায় যে তার বিয়ে এই ছেলের সাথেই হোক। এখন সেই যখন এই ছেলেকে পছন্দ করেছে, তখন আমরা আর কি করতে পারি? একদিকে এরা জোর করে আমার বিয়ে এক চাকরের সাথে দিচ্ছিল, আর তার উপর বদনামও আমারই করছিল। রাগে আমার শরীর জ্বলছিল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করলাম, কেননা এরা সারা জীবন আমাকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছে, এটাই আমার জন্য অনেক। আমার বিয়েতে কোনো রকম জাঁকজমক ছিল না, খুব সাধারণভাবে বিয়ে হয়ে গেল, আর আমি সেই চাকরের বাড়িতে এসে গেলাম। বাসর রাতে আমার স্বামী ঘরে এলো, আর আমি মাথা নিচু করে বসে রইলাম। আমার মনে কোনো আনন্দ বা কোনো আকাঙ্ক্ষা কিছুই ছিল না, অথচ আমার স্বামীর চোখে আমার জন্য ঔজ্জ্বল্য ছিল। সে শান্তভাবে আমার কাছে এসে বসল এবং নম্রভাবে কথা বলতে লাগল। জীবনে প্রথমবার আমার মনে হলো যেন কেউ আমাকে সম্মান দিচ্ছে। এর আগে তো সবসময় আমি অন্যদের চোখে শুধু ঘৃণাই দেখেছি। সে আমার হাত ধরে বলল, আমার প্রিন্সেস। আমি কোনো প্রিন্স নই, কিন্তু তুমি আমার প্রিন্সেস। তুমি খুবই সুন্দরী। তারপর আমি সেই পুরনো ভাঙাচোরা ঘরটার দিকে তাকালাম এবং ভাবলাম, যেমনই হোক এই মানুষটাই আমার স্বামী, এবং এই ঘরকেই আমাকে নিজের ঘর বানাতে হবে। সে আমার খুব প্রশংসা করতে লাগলো। জীবনে প্রথমবার কারো প্রশংসা শুনে আমার মনে হচ্ছিল যেন আমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। কিন্তু না জানি কেন তার কথা বলার সময় আমার চোখে জল এসে গেল। তখন সে বলতে লাগলো, এখন তুমি আমার ঘরে এসেছো, তাই আমি আর কখনো তোমাকে কাঁদতে দেব না। তার নাম প্রভাস, আর আমারই মতো প্রভাসেরও এই পৃথিবীতে কেউ ছিল না। এটাই কারণ ছিল যে সে লোকের বাড়িতে কাজ করত। প্রভাস আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি তোমার জীবন খুশিতে ভরে দেব। তার কথায় আমি প্রথমবার আশ্রয় খুঁজে পেলাম। যে ভালোবাসার জন্য আমি তৃষ্ণার্ত ছিলাম, সেই ভালোবাসা আমি আমার স্বামীর কাছ থেকে পেলাম। এখানে আমি আমার স্বামীর সাথে খুব খুশি ছিলাম, এবং আমি ভাবতাম আমার ধন সম্পদের ঐশ্বর্য না থাকলে কি হবে। আমার স্বামী তো আমাকে খুব সম্মান দেয় এবং ভালোবাসে, আর একজন নারীর জন্য ভালোবাসা দেওয়া, সম্পর্কের মর্যাদা দেওয়া স্বামীই সবচেয়ে ধনী মানুষ। ধীরে ধীরে আমি আমার স্বামীর সাথে মানিয়ে নিয়েছিলাম। বিয়ের পরের সপ্তাহে সে আমাকে আমার কাকার বাড়িতে নিয়ে গেল। সেখানে সেদিন নিতাও তার স্বামীর সাথে এসেছিল। নিতা আমার আর আমার স্বামীর পোশাক দেখে আমাদের দুজনকে নিয়ে খুব ঠাট্টা শুরু করল। এইসব দেখে আমার খুব রাগ হলো। নিজের অপমান তো আমি অনেক বছর ধরে মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমি আমার স্বামীর অপমান সহ্য করতে পারিনি। প্রভাস সবার সামনে লজ্জিত হচ্ছিল এবং মাথা নিচু করে বসেছিল। আমি তার হাত ধরলাম এবং তাকে বাড়িতে নিয়ে এলাম। সে বলল, তোমার আরো কিছুক্ষণ ওখানে থাকা উচিত ছিল, ওটা তো তোমার নিজের বাড়ি। আমি ভেবেছিলাম তোমার সবার কথা মনে পড়ছে, তাই তোমাকে নিয়ে গিয়েছিলাম। আমি বললাম, আমি আর কখনো ওখানে যাব না। আমাকে ওরা সব সময় জ্বালাতন করেছে, কিন্তু এখন আমি তোমার অপমান কোনো মতেই সহ্য করতে পারবো না। প্রভা শেষে উত্তর দিল, আমাদের জীবনে এসবই লেখা আছে। যেভাবে তুমিও এসব সহ্য করতে পারো, তেমন আমিও পারি। প্রভাস আমাকে বলল, আমি জানি তুমি ওখানে খুশি ছিলে না, কিন্তু আমি এখানে তোমাকে সব সময় খুশিতে রাখার চেষ্টা করব। আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে এখানে যদি দুঃখও পাই, তবুও আমি
আর কখনো তাদের কাছে ফিরে যাব না। আমার স্বামী খুব ভালো মানুষ, তাই আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করতাম। এই বাড়ি ছোট এবং ভাঙাচোরা হলেও আমি এখানকার মালকিন ছিলাম। তাই আমি আমার স্বামীকে বললাম যে আমাদের এই বাড়ির অবস্থা ঠিক করা উচিত। আমার স্বামী হেসে বলল, আমার প্রিন্সেস, এখন এই বাড়িতে তোমারই। তুমি এই বাড়িকে যেমন খুশি তেমনি করে সাজাও। আমার স্বামী এত সুন্দর করে কথা বলায় আমি খুব খুশি হতাম। আমার স্বামী লোকেদের বাড়িতে কাজ করে এত টাকা তো পেত, যাতে আমাদের দুজনেরই ভালোভাবেই জীবন চলে যেত। আমার স্বামী আমার সাথে খুব মজা করত, আর আমার সব কাজ তার খুব পছন্দ হতো, এবং সে আমার সব কাজের খুব প্রশংসা করত। একদিন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল যে তুমি কতদূর পড়েছ। তখন আমি তাকে বললাম যে আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি। আমি আরও পড়তে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে আর পড়তে দেয়নি। তখন আমার স্বামী বলল, আমার প্রিন্সেস, তুমি তখন পড়তে পারোনি তো কি হয়েছে? তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি তোমাকে পড়াবো। তোমার জন্য যা কিছু করা সম্ভব আমি সব কিছু করতে রাজি আছি। শর্ত শুধু একটাই, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমি সবসময় তোমার হয়েই থাকতে চাই। সে আমার হাত দুটো ধরল এবং বলতে লাগলো, আমি তোমার ছোট থেকে বড় সব ইচ্ছাই পূরণ করার জন্য সবসময় প্রস্তুত। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল, কেননা আমি ভাবতেও পারতাম না যে কেউ আমাকে এতটাও ভালোবাসতে পারে। নাকি আমি কোনো স্বপ্ন দেখছি। আমার স্বামী আমাকে কলেজে ভর্তি করিয়ে দিল এবং সাথে সাথে নিটের জন্য কোচিংয়ে ভর্তি করিয়ে দিল। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, আর আমি একজন ভালো ডাক্তার হতে চাইতাম। তাই নিট পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করলাম। আমার স্বামী আমাকে সাহস জুগিয়ে বলল, তোমাকে নিজের জন্য কিছু করতেই হবে। তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতেই হবে, এবং এতে আমি সব সময় তোমার সাথ দেব। আমার স্বামী সবসময় আমাকে এটাই বোঝাতো যে তুমি নিজেকে কারো চেয়ে কম ভেবো না। আমি পড়াশুনো করতাম, তাই আমার স্বামী বাড়ির কাজ করত আর আমার খেয়ালও রাখত। আমার স্বামী আমার জন্য একটা শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছিল। আর তারপর সময় গড়ানোর সাথে সাথে আমি এমবিবিএস সম্পূর্ণ করে এমবিবিএস ডিগ্রি পেয়ে গেলাম। আমি একজন গাইনোকোলজিস্ট ছিলাম। আমি হাসপাতালে চাকরির সাথে সাথে আমাদের এই ছোট্ট বাড়িতেই একটা ছোট্ট ক্লিনিক খুললাম। এখন আমি হাসপাতালে চাকরির সাথে সাথে বাড়িতেও কিছু কেস সামলাতাম। আমি মহিলাদের সব রোগের চিকিৎসা করতাম। যদিও আমি খুব নামকরা ডাক্তার ছিলাম না, কিন্তু হ্যাঁ, আমাদের মহল্লার এবং আশেপাশের অনেক রোগী আমার কাছে আসতে শুরু করেছিল। আমার স্বপ্ন পূরণ হওয়ায় ধীরে ধীরে আমাদের বাড়ির অবস্থা উন্নতি হতে শুরু করলো। আমি আমার ছোট্ট বাড়িটা সুন্দর করে সাজালাম। আমার স্বামী খুব খুশি ছিল যে তার স্ত্রীর স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমার স্বামীর লোকেদের বাড়িতে গিয়ে কাজ করাও বন্ধ করে দিলাম এবং তাকে বাড়িতে আরাম করতে বললাম। এভাবেই দেখতে দেখতে কিভাবে 7 বছর কেটে গেল কিছুই টের পেলাম না। আমার কাকা কাকিমা মনে করত তারা আমার বিয়ে এমন মানুষের সাথে দিয়েছে যেখানে আমি কখনোই সুখী হতে পারবো না। কিন্তু তারা এটা জানতো না যে আমি নিজেকে কতটা যোগ্য বানিয়ে নিয়েছি। সেই রাতটা আমার এখনো মনে আছে, যখন রাত 8টা থেকে খুব বৃষ্টি হচ্ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে শহরের বেশিরভাগ জায়গায় জল জমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না। রাত 3টার সময় হঠাৎ আমাদের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি ঘাবড়ে গেলাম যে এত বৃষ্টিতে আর এত রাতে কে এলো। আমার স্বামী বলল, নিশ্চয়ই তোমার কোনো রোগী হবে, কারণ আশেপাশের লোকজন জরুরি কেসগুলো আমার কাছেই করায়। আমি দরজা খুলতে যাচ্ছিলাম, কিন্তু প্রভাস আমাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও, আমি দেখছি। প্রভাস দরজা খুলতে গেল এবং ফিরে এসে তার মুখ অদ্ভুত বিস্ময়ে হতবাক হয়েছিল। সে বলল, তোমারই রুগী, কিন্তু কে সেটা তুমি বাইরে এসে দেখে যাও। আমি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে সামনে তাকাতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কেননা একজন মহিলা ছিল এবং তার কোলে নিতা ব্যথায় চিৎকার করছিল। মানে নিতা গর্ভবতী ছিল। তাকে কোলে করে যে মহিলাটি এনেছিলেন তিনি নিতার শাশুড়ি, এবং ওর স্বামী বাইরের ঘরে বসেছিল, কারণ আমরা পুরুষদের বাড়ির ভেতরে আসার অনুমতি দিতাম না। সেই মহিলাটি আমার সামনে হাত জোর করে বললেন, ম্যাডাম, শহরের জায়গায় জায়গায় জল জমে আছে। আমার পুত্রবধূর ডেলিভারির সময় হয়ে গেছে। এখন আপনিই বলুন, এত বৃষ্টিতে আমি তাকে কোথায় নিয়ে যাব? তাই কিছু লোক আমাকে আপনার ক্লিনিকের কথা বললে আমি সঙ্গে সঙ্গে এখানে নিয়ে এসেছি।
আমি নিতার চেক আপ করে বুঝতে পারলাম যে যদি দ্রুত ডেলিভারি করা না হয় তাহলে বাচ্চার জীবন বিপন্ন হতে পারে এবং মায়ের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। নিতা ব্যথায় চিৎকার করছিল, কখনো জ্ঞান হারাচ্ছিল। এমন অবস্থায় সে আমাকে চিনতেও পারছিল না। আমি আমার বিশেষ নার্সকে ফোন করলাম, যে আমার কাছেই চাকরি করত এবং যার বাড়ি আমার বাড়ির কাছেই। কারণ যখনই আমাদের কাছে কোনো ডেলিভারির কেস আসতো, আমি তাকে ফোন করতাম এবং সে সময় মতো পৌঁছে যেত। সে এলে আমি নিতাকে রুমে নিয়ে গেলাম এবং তার বাড়ির লোকেদের জানিয়ে দিলাম যে নিতার জীবন বিপন্ন হতে পারে, কিন্তু তবুও তাকে বাঁচানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই সময় নিতা আমার আত্মীয় নয়, বরং আমার রোগী, এবং আমি আমার রোগী ও তার সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করলাম। এবং ভগবানের কৃপায় অনেক চেষ্টার পরে বাচ্চা ও মা দুজনের জীবনই বেঁচে গেল। প্রায় 2 ঘন্টার চেষ্টার পরে আমরা সেই বাচ্চাটাকে নিতার স্বামীর হাতে তুলে দিলাম। কিন্তু যখন তার দৃষ্টি আমার উপরে পড়ল, তখন তিনি হতবাক হয়ে গেলেন, কারণ তিনি আমাকে ভালোভাবেই চিনতেন। ভোরবেলা কাকিমা আমার ক্লিনিকে পৌঁছালেন এবং নিতার ছেলেকে কোলে তুলে নিলেন। তখন নিতার স্বামী কাকিমাকে পুরো ঘটনা বললেন যে এই ডাক্তার আর কেউ নয়, বরং খুশি। সেই খুশি যাকে আপনি সারা জীবন ধরে খোঁটা দিয়েছেন, আজ সেই আপনার মেয়ের জীবন বাঁচিয়েছে। তার কথা শুনে এবং আমাকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। আমি তার সাথে কোনো কথা বলছিলাম না, কিন্তু তিনি নিজেই আমার কাছে এলেন এবং আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, মা, আমাকে ক্ষমা করে দে। আজ তুই না থাকলে নিতার কি হতো কে জানে। তুই চাইলে নিতা ও তার সন্তানের জীবন নাও বাঁচাতে পারতি, আমাদের থেকে বদলা নিতে পারতি, কিন্তু তুই তা করিসনি। আমি কাকিমাকে বললাম, কাকিমা, আমি আপনাদের প্রতিটি অত্যাচার সহ্য করেছি, কিন্তু কখনো বদলা নেওয়ার কথা ভাবিনি, কারণ আমি সবসময় আপনাদের নিয়ে ভেবেছি, যদিও আপনারা কখনো আমাকে নিজের ভাবেননি। যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাইনি, সেই ভালোবাসা ও সম্মান একা আমার স্বামী আমাকে দিয়েছে। সে আমাকে পড়িয়েছে এবং নিজের কষ্টের টাকা দিয়ে আমাকে ডাক্তার বানিয়েছে। কাকিমা আমার সামনে হাত জোর করে কাঁদছিলেন এবং তার ভুলের জন্য ক্ষমা চাইছিলেন। আমি তার দুটো হাত ধরলাম এবং বললাম, কাকিমা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলে আমি আমার স্বামীর সাথে কাজে ব্যস্ত হয়ে গেলাম। নিতার জ্ঞান ফিরলে তাকেও সবকিছু বলা হয়েছিল এবং সেও তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছিল। কাকাও আমার বাড়িতে এসেছিলেন এবং আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু আমার কারো ক্ষমার প্রয়োজন নেই, কেননা উপরওয়ালা আমার দিন ফিরিয়ে দিয়েছেন, আর এটাই আমার জন্য অনেক। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।